যেটা বলছিলাম, সুপ্রিম কোর্টে যেতে গেলে ফান্ডিংয়ের প্রয়োজন। যথেষ্ট ফান্ডিং এখনো ওঠেনি। যদি ফান্ডিং ওঠে তাহলে কিন্তু অ্যাডভোকেটকে দাঁড় করানো হবে। ফান্ডিং না উঠলে কিন্তু অ্যাডভোকেট যাচ্ছে না, দিল্লি যাবেই না। যে 300 জন ফান্ডিং দিচ্ছেন সেই 300 জনই দিচ্ছেন, বাদ বাকি কিন্তু কেউ নেই। তো 30,000-এর মধ্যে 300 জন ফান্ডিং দেবে? আমাদের বিভিন্ন জেলার থেকে কেন ফোন করতে হবে ক্যান্ডিডেটদের কাছে? এটা তো নিজের স্বার্থ। আমি একটা টেট কোয়ালিফাই করে আছেন, হবু শিক্ষক। শুনুন, বারে বারে এসব বিষয়ে বলা যায় না। তবে এটুকু বলবো, যারা এখনো পর্যন্ত ফান্ডিং দেননি, আজকে দিন অন্তত পক্ষে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট গিয়ে একটু আমাদের বিষয়টা তুলে ধরুক। আর একটা কথা আমি একটু বলতে চাই, যে এটা যেহেতু মধ্যপ্রদেশের ইন সার্ভিস ম্যাটার, এটা ভালো করে বুঝবেন। আমার একটুখানি বোঝার ঘাটতি যেন না হয়। এটা যেহেতু ইন সার্ভিস ম্যাটার, তো যদি ডিএলএড এর পক্ষে যারা থাকবে, তারা কিন্তু সবাই ইন সার্ভিসদের বিরুদ্ধে কিন্তু সওয়াল করবে। এবার দেখুন, 11ই আগস্টের যে রায়টা আমরা পেয়েছি, সেখান থেকেই কিন্তু বিএডরা কিন্তু প্রাথমিকে নেই, অলরেডি চলে গেছে। তো আমাদের যিনি অ্যাডভোকেট যদি যেতে পারেন, যদি ফান্ডিং থাকে, যদি যান, তাহলে অ্যাডভোকেট যদি 22-এর নিয়ে কোনো কথা বলে, 22-এর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, যে বিএডরা 22-এর রিক্রুটমেন্টে আসার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু আমাদের অ্যাডভোকেট কিন্তু কথা বলবেন, অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবেন না। কিন্তু আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো কথা না ওঠে, আমাদের অ্যাডভোকেট কিন্তু কিছু বলবেন না। কারণ সুপ্রিম কোর্টের রায় সেটাই বলবৎ থাকবে। 11ই আগস্ট থেকে বিএডরা প্রাথমিকে থাকবে না, এটা যে অর্ডার আছে সেই অর্ডারই বলবৎ থাকবে। আর যদি বিএডদের পক্ষ থেকে যদি কোনো আর্গুমেন্ট করে, তাহলে আমাদের অ্যাডভোকেটও করবেন, না হলে অ্যাডভোকেট দাঁড়িয়ে থাকবেন, সেই রায়ই বলবৎ থাকবে। আপনাদের আরও বিস্তারিত জানতে আমাদের কাছে টেক্সট করতে পারেন, জানিয়ে দেব। আর আপনারা যেভাবে এই গত একটা বছর যেভাবে রাজপথে থেকেছেন, লড়াই করেছেন, তার জন্য অন্তর থেকে খুব কষ্ট হয় যে এই লড়াই কোথায় শেষ হবে জানি না। তবে আমাদের যে লড়াই, প্রাথমিকে এই লড়াই কেউ করতে পারেনি এর আগে। তবে পরিশ্রম যখন করেছি, ফল ঠিক পাবো, ভ্যাকান্সি ভালো আসবে, তার জন্য চাপে রাখতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। হয়তো 1 মাস দেরি হচ্ছে, কিন্তু পাবেন ভ্যাকান্সি। দেরি হলেই মনে করুন ভ্যাকান্সিটা বেশি পাবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসুন, যাতে টেট কোয়ালিফাইড বেশি না হয়, তার বিরুদ্ধে লড়াই জারি রাখি। এখন তার বিরুদ্ধে লড়াই জারি থাক। যারা টেট কোয়ালিফাই আছি খুব কম সংখ্যক, সরকার ইচ্ছে করলে সবার চাকরি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আর বাধা আসলে, যত রকম বাধা আসবে, আমরা রুখে দাঁড়াবো। আর রুখে দেওয়ার মতো ঐক্যমঞ্চ তৈরি, সেটা আপনারা পাশে আছেন বলে সেটা কিন্তু সম্ভব হয়েছে। যদি 22-এর পক্ষ থেকে আপনারা বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছেন, বিএড যারা আছে তারা বিভিন্নভাবে ফান্ডিং নিচ্ছে। বিএডের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আইন যেটা বলবে সেটা আমরা মাথায় পেতে নেব। যদি বিএডের পক্ষ থেকে কিছু আর্গুমেন্ট করা হয়, আবারও বলছি, সুপ্রিম কোর্টে, তাহলে আমাদের অ্যাডভোকেট বলবেন, আমাদের বলার যথেষ্ট গ্রাউন্ড আছে। যদি কিছু না বলে, 11ই আগস্টের মহামান্য সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে, প্রাথমিকে বিএড অবৈধ, সেটাই ঘোষণা হবে, সেটাই থাকবে, সেই বলবৎই থাকবে, আলাদা করে কিছু বলার নেই। তো এইভাবে এগোচ্ছি। যদি ফান্ডিং আসে, আজকের দিনের মধ্যে ফান্ডিং করবেন যারা করেননি, নিজের স্বার্থে করুন। কেউ দেখতে পাচ্ছে না আপনি ফান্ডিং করছেন কি করছেন না, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এটা আছে, এই বুকটা আছে। এই বুক বলে দেবে যে আমি তো করিনি, ওরা তো করছে বারে বারে। তো এই জায়গাটা দাঁড়িয়ে প্লিজ দিই না। আর একমাত্র 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, তারাই কিন্তু লড়ছে, তারাই কিন্তু এই 22-এর স্বার্থে উকিল দিচ্ছে। কোনো গ্রুপ কিন্তু 22-এর স্বার্থে উকিল দিচ্ছে না, সবাই কিন্তু ইন সার্ভিস নিয়ে পড়ে আছে। আজকে পর্ষদ যদি বলে যে নট ইনক্লুডেড কতজন আছে 14 সালের,
সেই 300 জনকে আমরা চাকরি দেবো, কিন্তু ইন সার্ভিসদের বাদ দেবো না। কি করার আছে? কিছু করার আছে? আইনটা একটু জানতে হবে, অর্ডার কপিগুলো পড়তে হবে, বিগত দিনে যেসব অর্ডার কপিগুলো এসছে সেগুলো একটু নিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে, তাহলে তো বোঝা যাবে সব কিছু। আর বিশেষ কিছু বলবো না, আপনাদের শুধু বলবো যারা এখনো পর্যন্ত ফান্ডিং দেননি, ফান্ডিং দিন। 200, 100, 300 এরকম ফান্ডিং দেবেন না, কারণ সুপ্রিম কোর্টে যেতে গেলে একটা বিরাট খরচ আছে। সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট পাঠাতে গেলে, 2-3 জন অ্যাডভোকেট পাঠাতে গেলে যথেষ্ট খরচ আছে, এটা আপনারা ভালো করেই জানেন। এই বলে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন। যারা এই আইনি লড়াইয়ে যারা সাহায্য করেছেন তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই। 23 জেলাকে প্রণাম জানাই। 23 জেলার অনেক গার্জেনও কল করে, অভিভাবকরা কল করে যে বিদেশবাবু তোমার তো কতদূর কি খবর। সেই সব মানুষদেরকেও প্রণাম, রেসপেক্ট করি। লড়াইয়ে থাকছি, আগামী দিনে কি হয় দেখা যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ফান্ডিংটা যারা দেননি দিন। আর কিন্তু বারে বারে বলা যায় না, বলাও ঠিক না। হবু শিক্ষক বারে বারে কেন বলতে হবে? আর এটা কিন্তু বিএডরা আসলে কিন্তু একটা ব্যাপক বিপদ তৈরি হবে, আমাদের বিশাল বিপদ তৈরি হবে। এই বিপদ কি বিপদ, এর আগে আপনারা এই বিপদ বুঝতে পারবেন না। 11 আগস্টে রায় যখন বেরিয়েছিল তখন কিন্তু সবাই আনন্দ পেয়েছিলাম আমরা। সেদিন কিন্তু শিয়ালদার থেকে মিছিল ছিল ধর্মতলা পর্যন্ত। সেই দিনে এই রায়টা পেয়েছিলাম আমরা। সুতরাং আমাদের সামনে আঘাত আসুক, এটা আমরা চাইবো না। ফান্ডিংটা দিন। বিএড চলে আসলে কিন্তু আপনি পারবেন না, লড়াই করতে পারবেন না, একদম পারবেন না লড়াই করতে। ফান্ডিংটা দিন। যে অ্যাকাউন্ট দেয়া আছে সুভাষচন্দ্র বাগ, একটা জায়গায় ফান্ডিং করবেন। সুভাষচন্দ্র বাগ এবং অক্ষয়ের কাছে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, জেলার নাম, নিজের নাম সহ।